দাঁড়াও ভাই। এই মিডিয়ার লোক ছাড়া না একটাও কেউ আছে? আর আলো এই সে একটা ইয়ে থাকতো কার কাছে সেটা? রেডি করি যারা? দাঁড় করিয়ে কর না, দাঁড় করিয়ে কর না, যখন শুরু বলবো। রেডি করি? আপনারা অবগত আছেন, আপনাদেরকে আজকে ডাকা হয়েছে এই জন্যই, গত 20 তারিখে অর্থাৎ আগস্ট মাসের 20 তারিখে আমরা কনস্টিটিউশন প্রোটেকশন ফোরামের পক্ষ থেকে একাধিক দাবি নিয়ে আমরা কলকাতায় একটা ধর্ণা মঞ্চের আয়োজন করেছিলাম। পুলিশকে যথারীতি একটা প্রোগ্রাম করতে গেলে যেই পদক্ষেপগুলো গ্রহণ করা দরকার হয় অর্গানাইজিং কমিটির পক্ষ থেকে আমরা সেই মতো জানিয়েছিলাম। পরবর্তীতে পুলিশ আমাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করে। বাধা দেওয়ার থেকে পুলিশের ওখানে ডিসি, এসি, ওসি র্যাঙ্কের, ইন্সপেক্টর র্যাঙ্কের অনেক অফিসার ছিলেন আর বিভিন্ন র্যাঙ্কিং অফিসাররাও ওখানে উপস্থিত ছিলেন। সেই সময় যখন আমাদের বাধা দেয়, বাধা টপকে যখন আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করছিলাম, এই মুহূর্তে আমাদের অনেক ফোরামের অনেক গুরুত্বপূর্ণ নেতৃত্বকে অ্যারেস্ট করেছিল, ধাক্কি দিয়েছে। তারপরেও আমরা বাধা অতিক্রম করে এগিয়ে যাচ্ছিলাম। সেই সময় ওই পুলিশদের মধ্যে থেকে দাঁড়িয়ে থাকা বা যারা আমাদেরকে আটকাচ্ছিল, ওই ভিড়ের মধ্যে থেকে একজন হলুদ টি শার্ট পরা ব্যক্তি এসে আমাকে আক্রমণ করে। আমার এই জায়গাটাতে প্রচণ্ড আঘাতে ঘুষি মারে। জানি না তার ইন্টেনশনটা কী ছিল, কতটা সে আঘাত করার জন্য করেছিল। তবে আজকে আমার সন্দেহ হচ্ছে আমার উপর একটা প্রাণঘাতী হামলা চালানোরও অপচেষ্টা চলেছিল। পরেই আমি সংবাদ মাধ্যমে বলেছিলাম যে হলুদ টি শার্ট পরা একজন, আমি অভিযোগ দায়ের করেছিলাম হেয়ার স্ট্রিট থানাতে। সে অভিযোগের কপিটাকে আমি আগে দেখিয়ে দিই। যে অভিযোগে আমি হেয়ার স্ট্রিট থানায় 20 তারিখে অভিযোগ করেছি, সেখানে সরাসরি আমি বলেছি, দেখুন এখানে আছে যে একটি হলুদ টি শার্ট পরিহিতা অজ্ঞাত পরিচয় ব্যক্তি, যিনি হয়তো পুলিশকর্মী বা শাসক দলের সঙ্গে যুক্ত কে হতে পারেন, আমার কাছে এসে হঠাৎ আমার পেটের অংশে ঘুষি মারেন। স্পেসিফিক এটা উল্লেখ করে অভিযোগ দায়ের করেছি। এখনও পর্যন্ত কলকাতার হেয়ার স্ট্রিট থানার পক্ষ থেকে একজন বিধায়কের উপরে এই প্রাণঘাতী হামলা চালালো কে, একটা এফআইআর পর্যন্ত করেনি বা এফআইআর নাম্বার পর্যন্ত আমাকে দেওয়া হয়নি। গতকালকের পর্যন্ত খবর এখনও আমি আপডেট নিচ্ছি যে এই ধরনের কিছু, অর্থাৎ হয়েছে এরকম একটা ভাব। তো প্রশ্ন এখানে, তারপরে কিন্তু আমি তো থেমে থাকার ছেলে নয়। আমি আমার যে ইন্টেলিজেন্স আছে, ভালোবাসার মানুষজন আছে যারা আপনাদের মতো ভিডিও করছিল, এই জায়গা থেকে খুঁজে বার করে প্রথম আমি ভিডিওটি উদ্ধার করি। আজকে ভিডিওটি আপনাদের সামনে পরিবেশন করব। সাথে সাথে তার নাম, তার বাড়ি কোথায়, সে কি পুলিশের লোক না সিভিলিয়ানের মধ্যে কি শাসক দল ঘনিষ্ঠ, এই সবগুলো আমি আমার যে টিম আছে তার মাধ্যম দিয়ে আমি খুঁজে বার করেছি। সেইগুলো আজকে আস্তে আস্তে আপনাদের সামনে আমি পরিবেশন করব। প্রথমে আমি ব্যক্তিটিকে আপনাদের দেখাই, যে ব্যক্তিটি কে। ব্যক্তির পরিচয় পরে দেব,
এই হচ্ছে হলুদ টি শার্ট পরিহিতা যিনি আছেন, দেখেন হলুদ টি শার্ট পরিহিতা যিনি আছেন, আমি ঘুরাচ্ছি, প্রত্যেকের দিকে ঘুরাবো, দূরে থাকুন, সব দেখতে পাবেন, সবাইকে দেখানোর জন্যই আজকে দেখেছি আমি, আপনাদের মাধ্যমে বাংলার মানুষকে দেখাবো যে আমার উপরে প্রাণঘাতী হামলা কে চালাতে এসেছিল, কে এই ব্যক্তি, এর পরিচয় কি, ডেট অফ জয়নিং কবে হচ্ছে পুলিশে, ডেট অফ রিটায়ারমেন্ট কবে আছে, ডেট অফ বার্থ কি, সবটাই আপনাকে আমি দেখাবো। এই ব্যক্তিটি আমাকে হামলা করে, আমার উপর প্রাণঘাতী হামলা চালায়। আপনাদের জানিয়ে রাখি, সেই দিন মেডিকেল রিপোর্টে যতটা এসেছিল পরবর্তীতে ভয়ঙ্কর অবস্থা, আমার লিভারেও হয়তো আক্রান্ত হয়েছে, আমার লিভার আক্রান্ত হয়েছে। তো আমি এই মুহূর্তে বলতে পারছি না, কারণ আমি অসত্য পথ অবলম্বন করে পলিটিক্স আমি করি না। গত 2 দিন ধরে আমার প্রচণ্ড ব্যথা হচ্ছে এখানে। আমি ডক্টর সাহেবদের সাথে যোগাযোগ করেছি, তিনি আমাকে জানিয়েছেন ওই আগামীকাল বা পরশুদিন আমাদের কলকাতায় ধর্মমঞ্চ হচ্ছে, এই ধর্মমঞ্চের স্থল থেকেই আমি ট্রিটমেন্টে যাব। এখানে আমার সিটি স্ক্যান, ফুল ইউএসজি না কি সব বললেন, আর করবেন যে লিভারে আক্রান্ত হয়েছে কি হয়নি, কেন এত ব্যথা হচ্ছে কেন। যাক, এই ব্যক্তিটি আমি আরও ভালোভাবে বেশ কয়েকটি ছবি আপনাদের দেখাবো। এই ব্যক্তিটি আমার উপরে যে হলুদ শার্ট পরে আছেন তিনি আক্রমণ করেছেন। আমি ডে 1 থেকে আপনাদের বলেছি যে আমাকে হলুদ টি শার্ট পরিহিতা ব্যক্তি যিনি পরেছিলেন হলুদ টি শার্ট, তিনি আমাকে মেরেছেন। আমি অন্য কোনো কারো কথা বলিনি। তো একটা জিনিস আমি এস্টাবলিশ করে দিলাম যে আমার উপরে যে আক্রমণ হয়েছিল, সে ডে 1-এ যেটা বলেছিলাম হলুদ টি শার্ট পরেছিলেন, আজকে তার প্রুফ দিচ্ছে। এবার এর ভিডিওটা আপনাদের দেখাচ্ছি কিভাবে আসছে, আমার উপরে কিভাবে আক্রমণ করছে এবং আক্রমণ করে কিভাবে ফিরে যাচ্ছে, এটা দেখার দরকার। বাংলার মানুষ আজকে দেখছে, আপনাদের মাধ্যমে বাংলার বাইরের মানুষও দেখবে যে একজন বিরোধী দলের বিধায়কের ওপরে কিভাবে পুলিশের মধ্যে থাকা ব্যক্তি প্রাণঘাতী হামলা চালালো। আর এতদিন হামলা, আজকে 20 তারিখে হামলা চালিয়েছে, আজকে 29 তারিখ, 9 দিন হয়ে যাওয়ার পরেও এই বিষয়ে পুলিশের সদাত্মক ভূমিকা নাই। আমার অপরাধটা কি? আমার অপরাধটা এটাই যে জল জমি জঙ্গলের স্বাভাবিক অধিকার আদিবাসীদের কেন কেড়ে নেওয়া হবে। 2006 ফরেস্ট রাইট অ্যাক্টকে অ্যামেন্ডমেন্টের নামে যে আদিবাসীদের থেকে জঙ্গলকে কেড়ে নেওয়া হচ্ছে, এর প্রতিবাদ আমি করি। প্রিন্সিপাল অ্যাক্ট 1995 ওয়াকাফ আইনের অ্যামেন্ডমেন্ট করে 2025 সালে যে নতুন আইন নিয়ে এসেছে, এই আইনের বিরোধিতা করছি। এটা মুসলিম সম্প্রদায়ের উপরে ধর্মীয় ভাবাবেগের সাথে সাথে ধর্মের ওপরে আক্রমণ হচ্ছে, সংবিধানের একাধিক আর্টিকেলের ওপরে আক্রমণ হচ্ছে, এর বিরোধিতা আমি করছি। আমার ওপরে আক্রমণের কারণ কি? ফেক ST/SC সার্টিফিকেট রমরমা মার্কেটে। যারা ST নয়, যারা SC নয়, তারা ST/SC কোটায় চাকরি পাচ্ছে, এর বিরোধিতা আমি করছি বলে। আমার অপরাধটা কি? আমাকে কেন প্রাণে মারার চেষ্টা হচ্ছে? হয়তো আমার কাছে ফোর্স না থাকলে এতদিন হয়তো আমাকে প্রাণে মেরেই দিত এরা। যে আমি প্রতিবাদ করছি যে OBC আপনি সার্টিফিকেট দিচ্ছেন, ঠিক কথা, কল্যাণী ইউনিভার্সিটিতে জিওলজি ডিপার্টমেন্টের যারা PhDর জন্য চান্স পেল, সুযোগ পেল, OBC A OBC B ক্যাটাগরি থেকে আমরা দেখতে পেলাম তার মধ্যে একজনেরও মুসলিম পিছড়ে বর্গের মুসলিম সম্প্রদায়ের উপস্থিতি দেখতে পেলাম না। এর প্রতিবাদ করছি। কেন আপনি শেরশাবাদী আর জনগোষ্ঠীকে OBC A থেকে তুলে OBC B তে পাঠালেন? এই ধরনের অনেক বানিয়া সম্ভবত জনগোষ্ঠী আছে, A থেকে তুলে B থেকে পাঠালেন। এই অন্যায়ের প্রতিবাদ করছি। আমার পরিযায়ী ভাইরা, বাঙালি যারা ভিন্ন রাজ্যে কাজে যাচ্ছে, তাদের উপরে আক্রমণ হচ্ছে, লাশ হয়ে ফিরে আসছে। কখনো সোমনাথ দেবনাথ, আফরাজুল, সাবির মল্লিক, হেমন্ত রায়, তো দীপু দাস, এই ধরনের অনেকে লাশ হয়ে বাড়ি ফিরে আসছে, অনেকে আক্রান্ত হচ্ছে। এই লাস্ট 2 দিন আগে উড়িষ্যাতে বা কলকাতায় উড়িষ্যাতে আমাদের মেদিনীপুরের শ্রমিকের উপরে প্রাণঘাতী হামলা চালিয়েছে। এটা বন্ধের আমি দাবি তুলছি। এই জন্য আমার উপরে আক্রান্ত নেমে আসছে, আমার উপরে প্রাণে মারার চেষ্টা হচ্ছে। SIR এর নামে নাগরিককে অহেতুক হয়রানি করার চেষ্টা হচ্ছে, নাগরিককে ভয় দেখানোর চেষ্টা হচ্ছে। সেই জন্য আমি প্রতিবাদ করেছি যে SIR এর নামে নাগরিক হয়রানি করা যাবে না, নাগরিককে আতঙ্কিত করা যাবে না, যাকে তাকে ডিভোটার ঘোষণা করা যাবে না। এইগুলো বা বিভিন্ন সময় মানুষের উপরে ঘটে চলা আক্রমণের বিরুদ্ধে আমি যখনই কথা বলি, দেখছি আমার উপরে আক্রমণ নেমে আসছে, আমাকে প্রাণে মারার চেষ্টা হচ্ছে। আমি এখন আপনাদেরকে দেখাবো ওই ভিডিওটি, যে ভদ্রলোক
কিভাবে আসছেন, আমাকে মারছেন, আমাকে মেরে আবার ফিরে আসছেন। আমি রোটেট মুডে হয় নাকি দেখছি, এটা আমি মোবাইল সম্বন্ধে খুব একটা বেশি জানি না, আমি একটুখানি অপেক্ষা করুন। এই দেখুন, এখানে দেখুন এই হলুদ জামা পরিহিত ব্যক্তিটিকে দেখুন, আমি পরে দেখাবো। ঢুকছে, হ্যাঁ দেবো দেবো, অবশ্যই সবাইকে ভিডিওটি দেবো। আপনাদের বলবো আগে দেখুন, আমি আর একবার দেখাবো, আগে দেখে নিন। আপনারা নজর রাখবেন হলুদ টি শার্ট পরা এই ব্যক্তিটি, আমি বলছি তার ব্যাখ্যা করছি আপনাকে, অনেক ব্যাখ্যা আছে এর মধ্যে। আপনারা হয়েছে দেখা, মেরে বার হবে, ঢুকছেন, মারলেন, আবার বেরিয়ে চলে আসলেন। ভিডিওটি সমাপ্ত হয়েছে। ভিডিওটি হয়েছে, ভিডিওটি দেব, আপনারা দেখবেন। এই ভিডিওটির মধ্যে আপনারা 55 সেকেন্ডের ভিডিও আছে না, এখনো বাকি আছে, একটু বাকি আছে, দেখুন, আপনারা দেখুন। সবাই আসছে, সবার আসছে। আপনারা ভিডিওটি দেখুন, তারপরে আমি ব্যাখ্যা, মানে এনার যখন বার হবে এনার বডি ল্যাঙ্গুয়েজটা আপনারা একটু দেখবেন। যখন ইনি বার হবেন, এই ভদ্রলোকের নাম, ভদ্রলোকের ঠিকানা, ভদ্রলোক পুলিশ কি সিভিলিয়ান, সবটাই আমি ডিসক্লোজ করব। রাজ্য প্রশাসন কি ঘুমাচ্ছে? একটা বিধায়কের ওপরে প্রাণঘাতী হামলা চলল, তারপরেও রাজ্য প্রশাসন নড়ে চড়ে বসলো না। এখন কি করছে? একটা এফআইআর পর্যন্ত করেনি, না খুঁজে পাচ্ছে না। যদি না খুঁজে পাই আমি খুঁজে দিচ্ছি। এই দেখুন, এই ভিডিওটি আপনাদেরকে দেব। এই ভিডিওটি যখন দেব আপনারা দেখবেন ডিসি স্যার ওখানে উপস্থিত ছিলেন, সম্ভবত DC 3। এই লোকটি ডিসি স্যারকে ঠেলে দিয়ে আমার ওপরে যে আক্রমণ করেছে। আমার সিকিউরিটি ছিল, প্রশ্ন করতে পারেন আপনারা যে তাহলে আপনার সিকিউরিটি কী করছিল? যখন দেখছে যে অশোক স্তম্ভ দিয়া স্টার চিহ্ন ডিসি, তারা SP র্যাঙ্কিং তারা অফিসার হয় গ্রামীণ এলাকাতে, শহরে আমরা ডিসি যাকে বলি, বা CP র্যাঙ্কের যারা অফিসার হয়, তো যখন ঢুকছে ডিসিকে যখন ধাক্কা মেরে দিয়ে উনি ঢুকছেন, নিশ্চিতভাবে এরা ভেবেছেন যে সিভিলে থাকলে ওরা হচ্ছে CP হতে পারে, বা মানে ওনার থেকেও বড় অফিসার। কারণ সাহস হয় না একটা কনস্টেবলের, একটা ওসির, একটা এসির, যেখানে ডিসি উপস্থিত থাকবে, SPরা উপস্থিত থাকবে। ইনারা ভেবেছেন ইনার থেকেও বড় অফিসার, সেই জন্য হয়তো ধাক্কা দিয়ে এসে সাহেবের সাথে কিছু বলবেন, ফলে যে আসছিল আটকায়নি। তার প্রমাণ আপনাকে দিচ্ছি, যে আপনার ভিডিওটা যেটা দেবো দেখবেন, রাইট সাইডে ডিসি স্যার দাঁড়িয়েছিলেন, যে ডিসি স্যারকে ধাক্কা মেরে কীভাবে উনি আগিয়ে আসছেন। আমি আপনাদের একটু শুধু দেখিয়ে দিতে চাই। এখানে আমার সামনে যিনি আছেন খাকি পোশাক, এটা ডিসি স্যার। দেখুন, এখানে ধাক্কা মেরে ডিসি স্যারকে সরিয়ে দিলেন। এটা হচ্ছে ডিসি স্যার। এই দেখুন, আমাকে এখানে ধাক্কা মেরে ডিসি স্যারকে সরিয়ে দিলেন। আমি আপনাদেরকে আরেকবার দেখাতে চাই, একটু এই লোকটা একটু জানা দরকার। ইনার সামনে ডিসি স্যার, এরকম ঢুকছে। ওনার লেফট সাইডে আমার সিকিউরিটি, ওনার রাইট সাইডে এটা করে দেখুন, ওনার রাইট সাইডে আমাদের রাজ্যের কলকাতা পুলিশের ডিসিটাকে ধাক্কা মেরে ঢুকে আমার ওপরে হামলাটা চালিয়েছে। আর বার হবার রিয়াকশনটা একটু দেখুন, এই দেখুন, বার হবার একটু রিয়াকশনটা আপনারা দেখতে চাইছি। দেখেন মুখটা দেখুন, দেখুন ভদ্রলোক কাজ গুটিয়ে কাজ মিটিয়ে বেরিয়ে আসলেন। উনি যদি ওখানে ডিউটিরত অবস্থায় থাকেন তাহলে তো উনি বেরিয়ে আসবেন না। উনি যদি ওখানে ডিউটি করেন, গেলেন আমাকে ঘুষি মারতে হবে এই রকমের জায়গাতে, কেউ তো নিশ্চিতভাবে নির্দেশনা দেয়নি।
এবার নির্দেশনা দেয়নি কি দিয়েছে, ইনার তৎক্ষণিক রিটার্ন আসাতে একটা সন্দেহ হয়ে যাচ্ছে। উনি যদি ওখানে ডিউটি থাকেন তো আমাকে আটকাবেন, আটকানোর দায়িত্ব ওনার থাকে। তার পরিবর্তে উনি মেরে আমাকে বেরিয়ে চলে আসলেন। এবার আমি ওনার একটু ডিটেলসটা আপনাদেরকে জানাতে চাই, ভদ্রলোকের জানা দরকার। ইনার ফ্যামিলি না কালকে আবার প্রেস কনফারেন্স করে বলে আমার নামে, কারণ এখন তো মহিলাদেরকে দিয়ে প্রেস কনফারেন্স করিয়ে দিচ্ছে। এই ভদ্রলোকের নাম হচ্ছে প্রদীপ কুমার দে। এই ভদ্রলোকের নাম প্রদীপ কুমার দে, কলকাতা পুলিশের উনি একজন কনস্টেবল। ওনার ডেট অফ বার্থ একটু জেনে নেওয়া দরকার। 28/1/1971 সালে ওনার ভদ্রলোকের জন্ম। ওনার গার্জেনের নাম ধীরেন্দ্রনাথ দে। ওনার বাড়ি, প্রিন্টটা ছেড়ে গেছে রে বাবা, বলছি বাড়ির ডিটেলসটা বলছি কারা প্রিন্ট করেছে। আচ্ছা, ওনার ডেট অফ জয়নিং 31/1/1995 সালে উনি কলকাতা পুলিশে জয়েন্ট হয়েছে। ওনার ডেট অফ রিটায়ারমেন্ট 31/1/2031। এই ভদ্রলোকের কোয়ালিফিকেশনটা একটু জানা দরকার। একটা এমএলএকে এসে ভাট করে মারছে, প্রাণঘাতী হামলা চালাচ্ছে, ভদ্রলোক মাধ্যমিকের গণ্ডি পার করতে পারেননি। ওনার একটা কোয়ালিফিকেশন, আর কতটা কম বলে অপমান ওনাকে করব না। ফোন নম্বরটা দেবো না, ওনার সাথে আমার আইনি লড়াই হবে। ফোন নম্বর বললে কেউ ওনাকে ফোন করে ডিস্টার্ব করতে পারে, ফোন নম্বর পর্যন্ত আমার আছে। তবে একটা বড় টুইস্ট আছে এর মধ্যে। টুইস্টটা হচ্ছে, ঠিক আছে বলছি, টুইস্টটা হচ্ছে ভদ্রলোক অফিসিয়ালি এখন ভবানীপুরের আন্ডারে আছে, অফিসিয়ালি। কিন্তু ভদ্রলোক এখন ডিউটি সামলাচ্ছে হেয়ার স্ট্রিট থানাতে। এটা আমি ঠিক খুঁজে বার করতে পারছি না। অ্যাড্রেসটা প্রিন্ট করে আনতে বলো, নিচে থেকে দিয়ে দাও। ভবানীপুর, আমি এটা বলে দিচ্ছি, এক মিনিট দাঁড়ান। ভবানীপুর পুলিশ, যেটা সাউথ ডিভিশনের মধ্যে পড়ছে, ওখানে ওনার অফিসিয়াল অ্যাপয়েন্টমেন্ট, লেটেস্ট যেটা আমাদের কাছে আপডেট আছে। কিন্তু উনি এখন উনি হেয়ার স্ট্রিটে কাজ করছেন। তাহলে কি কোনো একটা জায়গাতে সন্দেহ হচ্ছে যে অন্য জায়গার অফিসারকে তুলে নিয়ে এসে এই জায়গায়, অন্য জায়গার পুলিশকে তুলে নিয়ে এসে এই জায়গায় আক্রমণ চালাও, বেটাকে প্রাণে মেরে দে, নালে অন্যতম একটা অঙ্গ তো লিভারকে ক্র্যাক করিয়ে দে, সাইড হয়ে যাবে যে ও আমাদের কেউ না। কারণ কোথায় ভবানীপুর সাউথ ডিভিশন, কোথায় সেন্ট্রাল ডিভিশন, এখানে খাতায় কলমেও প্রমাণ নেই। তাহলে পুলিশ মন্ত্রী কি করছেন? তার পুলিশ এসে আমাকে প্রাণে মারার সর্বোচ্চ চেষ্টা করলো, 9 দিন হতে চলেছে, কি করছেন? এবার তার অ্যাড্রেসটা আমি বলি, আমি এক্স্যাক্ট অ্যাড্রেস বলবো না, আবার কেউ তাকে ডিস্টার্ব করতে পারে। আমি ডিস্টার্ব করার পক্ষপাতী নয়, আমি আইনে লড়াই করার পক্ষপাতী। এই ভদ্রলোকের চাকদা থানার আন্ডারের বাড়ি, নদিয়া ডিস্ট্রিক্টের বাড়ি। দুটো বললাম, থানার নাম বললাম যে থানায় বাড়ি, আর কোন জেলাতে বাড়ি। চাকদা থানা, নদিয়া জেলাতে। এই আমি ডিটেলস তুলে দিলাম। আমার এখানে গুটিকে এক প্রশ্ন থেকে যাচ্ছে যে ওই ভদ্রলোককে ভবানীপুরের পুলিশ স্টেশনে যার ডিউটি, সে হেয়ার স্ট্রিটে এখানে আসলে কি করে? হেয়ার স্ট্রিটে তিনি ডিউটি সামলাচ্ছেন কিভাবে? খাতায় কলমে তো এখনো দেখতে পেলাম না। যদি আমি হেয়ার স্ট্রিটে অভিযোগ করেছি, অভিযোগ তো তার থানাতে আছে, কেন তার এফআইআর পর্যন্ত করা হলো না? এখনো পর্যন্ত আমাকে এফআইআর কপি দেয়নি। জাস্ট আমার অভিযোগ নিয়েছে, রিসিভ দিয়েছে। এর বাইরে রাজ্যের একটা এমএলএকে প্রাণঘাতী হামলা চালালো, এখনো পর্যন্ত আপনার কারা চালালো বা স্পেসিফিক আমি কি বললাম যে হলুদ শার্ট পরেছিল, সবই ওখানে তো হাজার হাজার হলুদ শার্টের লোক ছিল না, খুঁজে বার করতে পারল না। এই পুলিশ ক্যালকাটা পুলিশকে স্কটল্যান্ড ইয়ার্ডের সাথে আমাদের মাননীয় তুলনা করেন। তাহলে স্কটল্যান্ড ইয়ার্ড এতটাই ব্যর্থ হয়ে গেল যে ওখানে যারা ছিল এবং কোনখানে হয়েছে
পার্টিকুলার আমার অভিযোগে কিন্তু বলা আছে যে ওই জায়গাটির মধ্যে হতে পারে। তাহলে তার খুঁজে বার করলো না, না খুঁজে বার করার মধ্যে আমার তো কোনো জায়গাটা সন্দেহ লাগছে। সন্দেহটা এটাই যে তাহলে আমাকে মারতে, প্রাণঘাতী মারতে কারা পাঠালো? তদন্ত হোক। পুলিশ যদি তদন্তে ফেলিওর হয়, কোর্টের দরজা খোলা আছে, কোর্টে যাব, কোর্ট থেকে তদন্ত করব কে বা কারা আমাকে আমার উপরে প্রাণঘাতী হামলা চালানোর জন্য ওই অফিসারটাকে, ওই পুলিশ কনস্টেবলটাকে পাঠালো। আর একটা মজার কথা শুনুন, এই যে কনস্টেবলের হচ্ছে এর এক্সাক্ট কি বলতে পারবো না। আপনারা অনেকে খবর দেখিয়েছিলেন, মাদ্রাসার শিক্ষকরা প্রেস ক্লাবের সামনে বেশ কয়েকদিন ধরে ধর্নায় বসেছিল, রাত্রিরে তাদেরকে বন্দুক টন্দুক দেখিয়ে মারধর করে তুলে দিয়েছিল। তখন আমার বলেছিল যে একটা লম্বা সান্ডা লোক, খুব লম্বা চড়া লোক, গোপ আছে, সেই সেদেরকে বন্দুক বার করে দেখিয়েছিল। এটা হয়তো হতে পারে, আমি সেটা বলবো না যে উনি এই ব্যক্তি। তবে এর আর পাস রেকর্ড খুব একটা ভালো নয়, সন্দেহ হচ্ছে। দ্বিতীয় হচ্ছে কলকাতা পুলিশের বর্তমানে যেটা ওই করে রেখেছে গো, ওয়েলফেয়ার বোর্ড নাকি এটা আছে, এই পুলিশটা ওয়েলফেয়ার বোর্ডের নেতৃত্ব যারা আছেন তাদের সাথে খুব ভালো দোহরম মোহরম, অর্থাৎ ওয়েলফেয়ার বোর্ডের কাছে ইয়েও একজন গুড কনস্টেবল হিসাবে পরিচিত। তাহলে গুড কনস্টেবলকে ভবানীপুর থানা থেকে পাঠিয়েছে এই জন্যই যে হয়তো নওশাদ সিদ্দিকী তাদের নজরে, ব্যাড নওশাদ সিদ্দিকীকে প্রাণে মারো, গুডকে দিয়ে ব্যাড কি তো হয়, তাদের নজরে গুড ওই কনস্টেবলটা যে একটা এমএলএর বুকে ঘুষি মারতে পারে, আর যে এমএলএ শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, রুজিরুটি, মজুরি বৃদ্ধি কিভাবে হবে, সাম্প্রদায়িক সম্প্রীতি কিভাবে বরকরার থাকবে, সাম্প্রদায়িক শক্তিকে কিভাবে বিচ্ছিন্ন করা যাবে, তার নিয়ে কথা বলছি, ওদের নজরে আমি ব্যাড, এটা হতে পারে। তো এই পরিস্থিতিতে এসে আমরা দাঁড়িয়েছি। আমি মিডিয়ার মাধ্যমে রাজ্যের পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর কাছে একটাই বার্তা দিতে চাই, যদি আপনি বা আপনার দল এই অপকর্মের সাথে যুক্ত না হয়, 24 ঘন্টার মধ্যে আপনি এর একটা বিহিত করবেন। আর যদি আপনার দলের বা আপনাদের কোনো ইন্টেনশন থেকে থাকে, তাহলে আপনারা এই এত প্রেস কনফারেন্স করে সত্যতা যাচাইয়ের পরেও আপনারা চুপ থাকবেন। বাংলার মানুষকে বলবো 24 ঘন্টা অপেক্ষা করুন, কি করছে দেখি। 24 ঘন্টা কেটে যাওয়ার পরেও যদি দেখি না করে, আমি এই অভিযোগেরকে নিয়ে, আমি তো মারামারি হানাহানির পক্ষপাতী নই, আপনারা ভালো করেই জানেন। আমি শান্তি সম্প্রীতির ঐক্যের সবসময় কথা বলি, আমি দুটো জোড়ার কথা বলি, আমি ভাঙার কথা কোনোদিন বলিনি আর বলবও না। আমার রাজনীতি করে আমার পেট চলবে, সংসার চলবে, এটা আমার প্রফেশন, পেশা, এটাকে আমি এইভাবে নিই না। সুতরাং 24 ঘন্টার পরে যদি দেখি রাজ্যের পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী তাদের উপরে ওঠা অভিযোগকে তারা ন্যস্ত করেননি, এই পুলিশের কনস্টেবলের নামটা প্রদীপ কুমার দের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেনি, তাহলে আমি অবশ্যই পরের স্টেপ আমি আইনের অর্থাৎ দ্বারস্থ হব, অর্থাৎ কোর্টের দ্বারস্থ হব। কোর্টের মাধ্যমে আমি সব ডিটেলস তখন কোর্টকে, ভিডিও থেকে শুরু করে এভিডেন্স যা আছে, এফআইআর কপি টপি নিয়ে সব আমি কোর্টের দ্বারস্থ হব। এবার আপনাদের যদি এর মধ্যে কোনো কোশ্চেন থাকে আপনারা করতে পারেন, আমি উত্তর দেব। যে ব্যক্তির কথা আপনি বললেন এবং যেটা খোলসা করলেন যে একজন পুলিশ কর্মী, তার পরিচয় দিয়ে দিলেন, মানে এটা তাহলে সরাসরি সন্দেহ কাকে করছেন যে মানে পুলিশ থেকে হতে পারে বা অন্য কোনো একটু চেয়ার নিয়ে বসো না ভাই, আমার কেন ডিস্টার্ব করছো, কেউ হাত ঢুকাচ্ছে কেন? পুলিশ যে ব্যবস্থায় নিল না, কি বলবেন? দেখুন, আমি আবারও বলছি, আমার মেসেজ স্পষ্ট যে আমার ওপরে কে আক্রমণ করেছে তার ডিটেলস, তার নাম, তার বর্তমান তিনি কোথায় আছেন, তার অফিসিয়াল পোস্টিং কোথায় আছে, তার বাড়ি কোথায়, সবটাই আমি বলেছি। এরপরেও যদি পুলিশ গড়িমাসি করে, শাসক দল যদি ভাবে এটাকে ছোট্ট ইস্যু করে রেখে দেবে, আমি ছোট্ট ইস্যুটাকেই
বড় করব না, আমার ইস্যু বড় করার পক্ষপাতী নয়, আমি ছুটে যাব কোর্টে, আইনের দ্বারস্থ হব। আমি রাজ্য সরকার, পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রীকে বলেছি যদি আপনারা এর মধ্যে ইনভলভ না থাকেন, তৃণমূল কংগ্রেস ইনভলভ না থাকে, এন্টায়ার পুলিশ প্রশাসন ইনভলভ না থাকে, তাহলে 24 ঘন্টার মধ্যে এর আমি তো ডিটেলস দিয়ে দিলাম, আমি তো ডিটেলস দিয়ে দিয়েছি, তাহলে এর বিরুদ্ধে আপনারা ব্যবস্থা গ্রহণ করুন। আর যদি না ব্যবস্থা গ্রহণ করেন তাহলে আমি যেমন কোর্টে যাব, আর তখন প্রেস কনফারেন্স করে আবার এর মধ্যে কি মানে কারা কারা সরাসরি যুক্ত তখন আমি বলবো। আপনি যে অভিযোগটা আনলেন তাতে তো মানে একটা বিরাট বিস্ফোরক ধরনের ঘটনা, মানে পুলিশের একজন কনস্টেবল পুলিশকে ঠেলে দিয়ে গেল এবং একজন বিধায়ককে যেভাবে আঘাত করলো, এবং আপনি বলছেন প্রাণঘাতী হামলা, মানে অত লোকের মধ্যিখানে, অত ক্যামেরার মধ্যিখানে একটা বিরাট ষড়যন্ত্র। ষড়যন্ত্রই তো এটা, কে পার্টিকুলার তো এরমভাবে ক্যামেরা হয় না, প্রচুর ক্যামেরাম্যানের সাথে আমি কথা বলে 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 আমার টিম কথা বলেছে, ওখানে যারা আপনাদের মতো নিউজ চ্যানেল, মেন স্ট্রিম, সোশ্যাল মিডিয়াতে বা যারা মানে বিভিন্ন স্টেজে কাজ করে তাদের সাথে কথা বলে তাদের কাছ থেকে ভিডিও চেয়ে খুঁজে 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 আমি বার করার পরে এটা পেয়েছি। অত সহজ নয়, আমাকে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। আপনি যেটা পেলেন পুলিশ সেটা পেল না? পেয়েছে পুলিশ, আমিও বলছি পুলিশ পেয়েছে, দায়িত্ব নিয়ে আমি বলতে পারি। পুলিশ পাবে না? পুলিশ পাবে না এরকম কথা হয়? মমতা ব্যানার্জির ভাষায় স্কটল্যান্ড ইয়ার্ডের মতো এরা, কিন্তু সেটা চেপে গিয়েছিল। রহস্য থাকতে পারে, তদন্ত হলেই তো সত্যি উন্মোচন হবে, তদন্ত হলেই তো সত্য উন্মোচন হবে। ওই পুলিশকে কে পাঠিয়েছে, কার নির্দেশে এসছে, সবটাই বেরিয়ে আসবে। আপনি তথ্য দিলেন যদি এটা পরিকল্পনা মাফিক হয়, যদি এটা আপনার উপর প্রাণঘাতী হামলা করার পরিকল্পনা হয়ে থাকে, তাহলে কারা করে থাকতে পারে, কারা করে? দেখুন, এটা তদন্ত সাপেক্ষ, এর সাথে পুলিশ সরাসরি যুক্ত না শাসক দল সরাসরি যুক্ত, এটা তদন্ত সাপেক্ষ। সেই জন্যই ওকে হেফাজতে নিয়ে 24 ঘন্টা টাইম দিচ্ছি। শাসক দলের পক্ষ থেকে যিনি পুলিশ মন্ত্রী আছেন, শাসক দলের পক্ষ থেকে যিনি মুখ্যমন্ত্রী আছেন, 24 ঘন্টা টাইম দিচ্ছি। যদি এটাতে আপনাদের রাজনৈতিক কোনো খারাপ অভিসন্ধি না থেকে থাকে, আপনারা তো খুঁজে পাচ্ছিলেন না, আমি খুঁজে দিলাম বর্তমানে উনি কোথায় আছেন, ওনার অ্যাকচুয়াল পোস্টিং কোথায়, উনি কোন র্যাঙ্কে আছে, একজন কনস্টেবল, কবে জয়েনিং করেছে, কবে তার রিটায়ারমেন্ট, সবটাই আমি বলে দিয়েছি, ব্যবস্থা গ্রহণ করুন। যদি 24 ঘন্টার মধ্যে ব্যবস্থা গ্রহণ না করে, পরের প্রেস কনফারেন্স করে আমি আপনাদেরকে আবার আমি বলবো। এখন হালকা করে চলে গেল, বড় যদি জনসমাবেশে আপনাকে দেখা যায়, সেক্ষেত্রে আরও যে বড় হামলা হবে না? আমার উপরে ইতিপূর্বে হয়েছে, প্রাণঘাতী হামলা চালিয়েছে 6 লেনে। আমরা আমাদের কর্মী সমর্থকদেরকে নিয়ে 21শে জানুয়ারি আমাদের পার্টির প্রতিষ্ঠা দিবসে নিয়ে আসছিলাম, প্রাণঘাতী হামলা চালিয়েছে, আক্রমণ অনেক জায়গায় হয়েছে। কিন্তু মানুষের জন্য কথা বলে যাব, যদি আমার জীবনের শেষ নিঃশ্বাস যতক্ষণ থাকবে মানুষের জন্য কথা বলে যাব, সেটা জাত ধর্ম বর্ণ নির্বিশেষে। কোনো জায়গায় মুসলমান আক্রান্ত হচ্ছে তার পক্ষে নেব, কোনো জায়গায় হিন্দু আক্রমণ হচ্ছে তার পক্ষে নেব, কোনো জায়গায় আদিবাসী আক্রমণ হচ্ছে তার পক্ষে নেব। পার্টিকুলার কোনো ধর্মের মানুষ জাতের পক্ষে নিয়ে আমি নয়, যারাই আক্রান্ত সে যে কোনো ধর্মের হতে পারে, তাদের পাশে থাকবো। যারা আক্রমণ করছে তাদের বিরুদ্ধে কথা বলবো। তাতে যদি আমাকে প্রাণে মেরে দেয়, আমি হাসি মুখে মৃত্যুবরণ করে নেব, কিন্তু অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে আমি পিছপা হব না। যে ব্যক্তির পরিচয় আপনি তুলে ধরলেন সে একজন পুলিশ কর্মী, আপনি অভিযোগ করেছেন পুলিশের কাছে, পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। আপনার তথ্য প্রমাণ দেখানোর পরেও যদি পুলিশ স্টেপ নেয়, তাকে অ্যারেস্ট করে, কি মনে হয় এরপরে তদন্তটা সঠিকভাবে হবে বা সে সাজা পাবে? দেখুন, আমি চাই, আমি প্রথম যেটা দরকার যে তদন্ত হোক, সত্য বেরিয়ে আসুক। ওকে কে গ্রেফতার, ওকে কে পাঠিয়েছিল মারতে, ওর ইন্টেনশন কী ছিল, কার নির্দেশে এসেছিল, গ্রেফতার হবে, ডিটেন করবে, করবে, সব পার্ট অফ ইনভেস্টিগেশন। আমার লক্ষ্য হচ্ছে ওকে কে পাঠিয়েছিল, ওর ইন্টেনশন কী ছিল, কেন পাঠিয়েছিল, এর রহস্যটা কী, কাদের নির্দেশে এসেছিল, এইগুলোকে উন্মোচন করতে হবে। পুলিশ যদি ওকে খুঁজে না পায়, তার ডিটেলস আমি দিয়ে দিয়েছি, তাকে আমি চিনিয়ে দিচ্ছি। এই ব্যক্তির, এই ভদ্রলোকটি, তার নাম ঠিকানা, কোন পোস্টে আছে, কনস্টেবল, সবটা দিয়েছি। এরপরেও যদি না খুঁজে পাই, কোর্টে যাব। যদি তদন্তের গতি ঠিকঠাক না হয়, আপনার কথা অনুযায়ী হয়তো গ্রেফতার করলো, তদন্তের গতি ঠিক করছে না, আইনের দরজা খোলা আছে। আমাদেরকে অন্যায়ভাবে, অনৈতিকভাবে, অগণতান্ত্রিকভাবে
আমাদের ডেমোক্রেটিক রাইটকে এক্সারসাইজ করতে দেয়নি, আমাদেরকে তুলে নিয়ে